বন্ধুরা, আজ আমি অহিংস অসহযোগ আন্দোলন নিয়ে বর্ণনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। 1919-এর নভেম্বর মাসে দিল্লিতে খিলাফতের এক সভায় গান্ধীজি ইংরেজদের সঙ্গে অসহযোগিতার কথা ঘোষণা করেন। খিলাফত নেতৃবর্গ গান্ধীজির পরামর্শে প্রস্তাবিত অসহযোগ আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেন। ইতিমধ্যে 1920-র নাগপুর কংগ্রেস অধিবেশনেও গান্ধীজির অসহযোগের প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রধানত 4টি কারণে অসহযোগ আন্দোলন সংগঠিত করা হয়েছিল, যেমন 1. জনবিরোধী রাওলাট আইনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ। 2. জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড জনিত প্রতিক্রিয়া। 3. কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের যুগ্মভাবে স্বরাজের দাবি করা। 4. খিলাফতের প্রশ্নে হিন্দু মুসলিম যৌথ আন্দোলনের সম্ভাবনা। উপরিউক্ত কারণে সংগঠিত অসহযোগ আন্দোলনের লক্ষ্য হিসাবে 3টি প্রশ্নকে তুলে ধরা হয়েছিল, যেমন 1. পাঞ্জাবের নৃশংস হত্যাকাণ্ডের সুবিচার। 2. খিলাফতের সুষ্ঠু সমস্যা এবং 3. স্বরাজ অর্জন। গান্ধীজি অসহযোগ আন্দোলনের কর্মসূচিকে 2টি পর্যায়ে ভাগ করেছিলেন। আন্দোলনের একদিকে ছিল অহিংস পদ্ধতিতে সরকারের সঙ্গে অসহযোগিতা করা, যেমন সরকারি খেতাব পরিত্যাগ এবং সরকারি স্কুল কলেজ বর্জন করা, সরকারি আইন আদালতের প্রত্যাহার করা, বিলেতি কাপড় বর্জন করা প্রভৃতি না সূচক বা পরিহারমূলক কর্মসূচি। আন্দোলনের অপরদিকে ছিল গঠনমূলক কর্মসূচি, যেমন জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করা, সালিসের মাধ্যমে বিবাদ বিসংবাদের মীমাংসা করা, চরকার সাহায্যে সুতা তৈরি করা এবং তাঁতের ব্যবহার, অস্পৃশ্যতা বর্জন করা, হিন্দু মুসলিম ঐক্যবোধ জাগ্রত করা ইত্যাদি। 1920-র 1 আগস্ট গান্ধীজি স্বয়ং ব্রিটিশ প্রদত্ত খেতাব কাইজার-ই হিন্দ বর্জন করেন। আনুষ্ঠানিকভাবে বর্জন করে আনুষ্ঠানিকভাবে অহিংস অসহযোগ আন্দোলনের সূত্রপাত করেন। গান্ধীজির আহ্বান দেশবাসীকে জাদুকরের মতো স্পর্শ করেছিল। দেখতে দেখতে দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। স্কুল কলেজের ছাত্র শিক্ষকরা আন্দোলনে সামিল হয়েছিলেন। বিদেশি দ্রব্য বর্জনের সঙ্গে সঙ্গে চলছিল স্বদেশে প্রস্তুত দ্রব্য সামগ্রীর ব্যবহার। গ্রামের যুবকরা চরকা কাটা এবং গ্রাম সেবায় মনোনিবেশ করেন। ভারতের নারী সমাজকেও অসহযোগ আন্দোলন স্পর্শ করেছিল। চিত্তরঞ্জন সহধর্মিণী, শ্রীযুক্তা বাসন্তী দেবী, সরোজিনী নাইডু প্রভৃতি মহিলা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল। অসহযোগ আন্দোলনের সময়ে ভারতের বিভিন্ন জায়গায় কৃষক ও শ্রমিকদের নানাবিধ অসন্তোষকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তাকে এক গণ আন্দোলনে রূপান্তরিত করেছিল। অসহযোগ আন্দোলনের সূত্রে বর্তমান উত্তরপ্রদেশের রায়বেরিলি, ফৈজাবাদ, অযোধ্যা প্রভৃতি এলাকায় এক ব্যাপক কৃষক আন্দোলন শুরু হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, অযোধ্যার ভাড়াটে কৃষক, যারা ইকা নামে অভিহিত হয়, তারা সেখানকার তালুকদার নামে সামন্ত ভূস্বামীদের জায়গা জমি সব দখল করে নিয়েছিল। কেবল তাই নয়, ইংরেজদের প্রেরিত সৈন্য সামন্তকেও তারা বেশ কিছুদিন সাফল্যের সঙ্গে প্রতিরোধ করতে পেরেছিল। অযোধ্যার কৃষকদের নেতৃত্ব দিয়েছিল পার্সি মাদারি এবং সাহরেব নামে 2জন তথাকথিত নিচু জাতের মানুষ। উত্তরপ্রদেশ ব্যতীত বাংলা, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের নানা জায়গায়ও অনুরূপভাবে কৃষক আন্দোলন শুরু হয়েছিল। বাংলার মেদিনীপুরের কৃষকরা খাজনা দেয়া বন্ধ করে দিয়েছিল। সমসাময়িক কংগ্রেস নেতৃবর্গ, যারা কৃষকদের এই আন্দোলনে সামিল হয়েছিলেন,
তাদের মধ্যে জওহরলাল নেহরুর নাম সর্বাগ্রে উল্লেখ্য। এই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবার অপরাধেই প্রথমবার তিনি ইংরেজ সরকার কর্তৃক কারারুদ্ধ হয়েছিলেন। যাই হোক, কৃষকদের সঙ্গে সঙ্গে শহরাঞ্চলের শ্রমিকদের মধ্যেও তখন আন্দোলনের জোয়ার বয়ে গিয়েছিল। 1920 থেকে 21-এ 4 থেকে 6 লক্ষ শ্রমিক কারিগর বোম্বাই, জামশেদপুর এবং অপরাপর অঞ্চলের কলকারখানায় ধর্মঘট পালন করেছিল। এই প্রসঙ্গে বোম্বাইয়ের কাপড় কলের শ্রমিকরা 1921-এ যে হাঙ্গামা শুরু করেছিল তার উল্লেখ করা যেতে পারে। শ্রমিকরা সেখানে যানবাহনে অগ্নিসংযোগ করে ব্যাপক ত্রাসের সঞ্চার করেছিল। মহাত্মা গান্ধী স্বয়ং এইসব ঘটনা প্রত্যক্ষ করে গণ আইন অমান্যের হিংস্রতা সম্পর্কে নিঃসন্দেহ হয়েছিলেন। সেই সময় আসামের চা বাগান, রেল বা কয়লা খনিতেও শ্রমিকরা ধর্মঘট শুরু করেছিল। শ্রমিক কৃষকরা যোগদান করার ফলে অসহযোগ আন্দোলনের শক্তি যে অনেকখানি বেড়ে গিয়েছিল তা নিঃসন্দেহ বলা যেতে পারে। অসহযোগ আন্দোলনের প্রসার এবং তীব্রতায় ইংরেজ সরকার প্রমাদ গুনেছিলেন। শুরু হয়েছিল আন্দোলনকারীদের ওপর চরম নির্যাতন। একে একে বিশিষ্ট নেতাদের সকলকেই কারারুদ্ধ করা হয়েছিল। সরকারি দমন ও নির্যাতনের মুখেও গান্ধীজি সকলকে শান্ত, সংযত এবং অহিংস থাকতে বারবার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কোনো কোনো জায়গাতে সরকারি অত্যাচারে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তারা হিংসার আশ্রয় নিয়েছিল। অনুরূপ পরিস্থিতিতে অনুষ্ঠিত চৌরি চৌরা ঘটনা গান্ধীজির অহিংসা নীতির মূলে আঘাত করেছিল। গোরখপুরের কাছে চৌরি চৌরাতে পুলিশের অত্যাচারের প্রতিবাদে এক বিক্ষুব্ধ জনতা সেখানকার থানার পুলিশের ওপর আক্রমণ চালায় 4 ফেব্রুয়ারি 1922। থানাতে অগ্নিসংযোগের ফলে কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছিল। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলন করছিলেন, এতে হিংসার কোনো স্থান নেই, অহিংস উপায়ে আন্দোলন চলবে, সেটাই ছিল তার লক্ষ্য। কিন্তু অহিংস আন্দোলন হিংসাত্মক রূপ গ্রহণ করছে বুঝতে পেরে গান্ধীজি ফেব্রুয়ারি মাসেই 1922 খ্রিস্টাব্দে আন্দোলন প্রত্যাহার করে নেন। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে সত্যাগ্রহ এবং অসহযোগের পথে অভীষ্ট ফললাভ করতে গেলে ভারতবাসীকে প্রথমে অহিংসার শিক্ষা এবং অনুশীলন করতে হবে। অতঃপর তিনি ভারতবাসীকে আন্দোলনের পরিবর্তে ধৈর্য শক্তির অনুশীলন, চরকার প্রচলন, জাতীয় বিদ্যালয় গঠন প্রভৃতি গঠনমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। আকস্মিকভাবে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তে জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস প্রভৃতি নেতা খুবই বিস্মিত হয়েছিলেন। তবে গান্ধীজির প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার দরুন তারা প্রকাশ্যে তার বিরোধিতা থেকে বিরত ছিলেন। এইভাবে অহিংস অসহযোগ আন্দোলনের প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটেছিল। অহিংস অসহযোগ আন্দোলন সূচনা হয়েছিল 1 আগস্ট 1921 এবং তার সমাপ্তি হয়েছিল ফেব্রুয়ারি 1922। আন্দোলনের প্রস্তুতি পর্বে গান্ধীজি ঘোষণা করেছিলেন যে 1 বছরের মধ্যেই স্বরাজ অর্জিত হবে, কিন্তু তা অর্জন হয়নি। আন্দোলনের ব্যাপকতা ও তীব্রতা সত্ত্বেও স্বরাজ অর্জন হয়নি। চৌরি চৌরার হিংসাত্মক ঘটনায় বিচলিত হয়ে মাঝপথেই গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। আন্দোলনের এই ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে গান্ধীজির উগ্র সমালোচক জুডিথ ব্রাউন তার ব্যক্তিগত সীমাবদ্ধতাকেই বড় কারণ করে দেখেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হলো ইংরেজ সরকার নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তিকে অটুট রাখতে গিয়ে অত্যন্ত কৌশলের সঙ্গে অসহযোগ আন্দোলনকারীদের মোকাবিলা করেছিল। প্রাদেশিক নেতাদের উপর নির্যাতন চালালেও সর্বভারতীয় পর্যায়ে তারা এমন কোনো প্ররোচনামূলক কাজ করেনি যাতে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এমনকি 1922-এর মার্চের আগে অবধি আন্দোলনের প্রধান
নায়ক গান্ধীজিকে কারারুদ্ধ পর্যন্ত করেনি। সবচেয়ে বড় কথা হলো, অসহযোগ আন্দোলন কালে ইতস্তত বিক্ষিপ্তভাবে কৃষকরা কর বন্ধ আন্দোলন করলেও তাতে ইংরেজ সরকারকে আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়নি, যে কারণে ইংরেজ সরকার তখনও বহাল তবিয়তে তাদের রাজ চালিয়ে যেতে পেরেছিল। প্রধানত এইসব কারণেই অসহযোগ আন্দোলন সফল হতে পারেনি। স্বরাজ প্রতিষ্ঠার বিচারে অসহযোগ আন্দোলনের ব্যর্থতার দিকটা বড় মনে হওয়া স্বাভাবিক, কিন্তু এই আপাত ব্যর্থতার পেছনে আন্দোলনের যে একটা বিরাট সাফল্যের দিক ছিল তাকে কোনো মতেই অস্বীকার করা যায় না। প্রথমত, আন্দোলন ছিল ভারতবর্ষের প্রথম গণ আন্দোলন, যার ঢেউ সুদূর গ্রামের মানুষকে স্পর্শ করেছিল। দ্বিতীয়ত, আন্দোলনের মাধ্যমে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। দেশবাসী উপলব্ধি করতে পেরেছিল একমাত্র এই প্রতিষ্ঠানের মাধ্যমেই তাদের বহু আকাঙ্ক্ষিত স্বরাজ অর্জন করা সম্ভব হবে। তৃতীয়ত, অসহযোগ আন্দোলনের মাধ্যমে দেশবাসী ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বরূপ সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। দেশের প্রতিটি মানুষ উপলব্ধি করতে পেরেছিল যে একমাত্র স্বরাজ লাভই তাদের দুরবস্থা প্রতিকারের শ্রেষ্ঠ উপায়। চতুর্থত, এই আন্দোলন দেশবাসীর আত্মপ্রত্যয় গঠনে এক নতুন উপাদান সরবরাহ করেছিল। পঞ্চমত, ওই সময় থেকে ব্রিটিশ সরকার এবং প্রশাসন সম্পর্কে ভারতবাসীর অনাস্থা দেখা দিয়েছিল। এই অবস্থা থেকে আবার সরকারি কর্তৃপক্ষকে অস্বীকার করে সব রকম দুঃখ কষ্ট বরণ করার এবং শাস্তি মেনে নেবার আগ্রহ সৃষ্টি হয়েছিল ভারতবাসীর মধ্যে। ষষ্ঠত, অসহযোগ আন্দোলনের সামাজিক প্রভাবও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই সময় থেকে ভারতবাসী অস্পৃশ্যতা, জাতিগত বৈষম্য প্রভৃতি সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল এবং এইসবের বিরুদ্ধে জনমত সোচ্চার হয়ে উঠেছিল। উপরের আলোচনা থেকে একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে অসহযোগ আন্দোলনের সাময়িক ব্যর্থতা তার সুদূর প্রসারী সাফল্যের তুলনায় নিতান্তই নগণ্য ছিল। গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলনের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যের ভিত্তিতে ভারতবাসী ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল, কিন্তু আকস্মিকভাবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার এবং খিলাফত আন্দোলনের ইতি ঘটার ফলে পরিস্থিতির পরিবর্তন ঘটেছিল। চারিদিকে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল। রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী আত্মপ্রকাশ করার ফলে রাজনৈতিক ঐক্যও ব্যাহত হয়। এই পটভূমিতে স্বাভাবিকভাবেই জাতীয় আন্দোলনের গতি মন্থর হয়ে আসে। তা সত্ত্বেও জাতীয় আন্দোলনের ধারা মোটেই স্তব্ধ হয়ে যায়নি, বরঞ্চ তা নানা স্রোতে প্রবাহিত হতে থাকে। গান্ধীজির পরামর্শে একদল গ্রামগঞ্জে গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেছিল। জাতীয় বিদ্যালয় স্থাপন, খাদি ও চরকার মাধ্যমে স্বাবলম্বনের পথে এগিয়ে যাওয়া, হরিজনদের মধ্যে কাজ করা প্রভৃতি আদর্শ নিয়ে তারা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছিল। দ্বিতীয়ত, অপর একদল যারা গান্ধীজির অসহযোগকে এখন তারা ততটা আমল দিতে চাননি, তারা 1919-এর শাসন সংস্কার মন্ত্রীগু চেমসফোর্ড সংস্কার অনুসারে অনুষ্ঠিতব্য আসন্ন নির্বাচনে অংশ নিয়ে আইনসভার ভেতরে ইংরেজদের বিরোধিতা করার পথ বেছে নিয়েছিল। এই দলের সমর্থকরাই স্বরাজ দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তৃতীয়ত, অসহযোগ আন্দোলনের সময়কার সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যত্যয় ঘটেছিল। হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামার কলঙ্কময় অধ্যায়ে জাতীয় আন্দোলন নিঃসন্দেহে গৌরবান্বিত হয়নি। চতুর্থত, পাঞ্জাবের আকালি আন্দোলন মূলত ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হলেও তা শেষ পর্যন্ত জাতীয় আন্দোলনের অঙ্গ হিসাবেই সমাপ্ত হয়েছিল। পঞ্চমত, বিবেচ্য সময়ে ভারতবর্ষে বৈপ্লবিক সন্ত্রাসবাদের পুনরুত্থান ঘটেছিল। ওই সময়কার সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রধানত দুটি ঘাঁটি ছিল, বাংলা ও পাঞ্জাব। ষষ্ঠত, বিংশ শতকের 20 দশকে ভারতের ইতস্তত বিক্ষিপ্তভাবে যেসব কমিউনিস্ট গোষ্ঠী কাজ করেছিল তাদের সংগঠিত করবার প্রয়াসও লক্ষণীয়। 1925-এ ভারতবর্ষে প্রথম কমিউনিস্ট পার্টি আত্মপ্রকাশ করেছিল। এইভাবে 1922-এর পরবর্তী সময়ে ভারত
রাজনৈতিক আন্দোলনের যে চিত্র ফুটে ওঠে তাতে একতার কোনো চিহ্ন পাওয়া যায়নি ঠিকই, তবে 1927 ইংল্যান্ডে ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করায় তার বিরোধিতায় ঐক্যবদ্ধ আন্দোলনের চিহ্ন পাওয়া যায়, আর তা থেকেই গান্ধীজি পুনরায় তার আইন অমান্য আন্দোলনের প্রেরণা লাভ করেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।